আসো রাসায়নিক বিক্রিয়া কি তা আমরা বোঝার চেষ্টা করি। যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, সেই পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। বলা হয়েছে যদি কোনো পরিবর্তনের ফলে, লক্ষ্য করো আমি এখানে একটা বিক্রিয়া দেখেছি যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেনও একটা গ্যাস। তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই গ্যাস। এর ফলে নতুন যে পদার্থটা তৈরি হলো, সেই পদার্থের কিন্তু ধর্ম হাইড্রোজেন এবং অক্সিজেনের ধর্ম থেকে ভিন্ন ধরনের। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই যে নতুন যে পদার্থটি তৈরি হলো অর্থাৎ পানি, সেই পানি এখানে তরল। তাহলে পানির বৈশিষ্ট্য এই হাইড্রোজেন এবং অক্সিজেনের বৈশিষ্ট্য থেকে অবশ্যই ভিন্ন ধরনের। তাহলে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের যে ধর্ম এবং অক্সিজেনের যে ধর্ম, সেই ধর্ম কিন্তু এই রাসায়নিক পরিবর্তনের ফলে যে নতুন পদার্থটা তৈরি হলো তার থেকে ভিন্ন ধরনের। এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এই রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুইটা তাদের ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন যে ধর্মটা তৈরি হলো অর্থাৎ পানিটা তৈরি হলো, এই প্রক্রিয়াটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখন একটি রাসায়নিক বিক্রিয়াকে দুইটি অংশে ভাগ করা যায়। একটি বিক্রিয়ক পদার্থ, আরেকটি উৎপাদ পদার্থ। এখন বিক্রিয়ক পদার্থ কি বলা হয়েছে, যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় সেই সকল পদার্থকে বলা হয় বিক্রিয়ক বা বিকারক। অথবা আমরা বলতে পারি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে সেই সকল পদার্থকে বলা হয় বিক্রিয়ক। আমরা এখানে যদি বিক্রিয়াটার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে। এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তাই এদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ বা বিকারক। এবং উৎপাদ পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ কি, যে বিক্রিয়ার ফলে এই যে বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করলো, এর ফলে কি হলো যে নতুন ধর্ম বিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হলো, সেই সকল পদার্থকে বলা হয় উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই পানি তৈরি করলো, এই পানিটাই এখানে বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদ। আমাদের আজকের টপিক্সের আরেকটি বিষয় হলো যে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কি? কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য বা বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন দ্রব্য বা বিক্রিয়জাত পদার্থকে প্রতীক, সংকেত ও কতগুলো চিহ্নের সাহায্যে, সেই চিহ্নগুলো হতে পারে যোগ, তীর চিহ্ন বা সমান, এর সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। তাহলে এখানে বলা হয়েছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য। আমরা যদি এখানে একটা রাসায়নিক বিক্রিয়ার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে জিঙ্ক একটি বিক্রিয়ক পদার্থ, আরেকটি বিক্রিয়ক পদার্থ সালফিউরিক অ্যাসিড। তাহলে এই যে একের অধিক বিক্রিয়ক পদার্থ রয়েছে, এই কারণে দুইটা বিক্রিয়কের মাঝে কিন্তু চিহ্ন ব্যবহার করা হয়েছে, যোগ চিহ্ন। এবং এর ফলে যে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হলো সেটা জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এটা বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদ। এখন আমরা যখন লিখব যে এটি জিঙ্ক, এটাকে যখন আমরা প্রতীক আকারে লিখছি তখন হচ্ছে Zn। এরপর যদি এখানে আমরা সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক
অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত কিন্তু H2SO4। এর ফলে কি তৈরি হচ্ছে, জিঙ্ক সালফেট হচ্ছে আর হাইড্রোজেন। এটাকে কিন্তু আমরা প্রতীক এবং সংকেতের সাহায্যে প্রকাশ করেছি। এবং এই যে বিক্রিয়কে একাধিক বিক্রিয়ক পদার্থ রয়েছে, এই কারণে দুইটা বিক্রিয়কের মাঝে যোগচিহ্ন দেওয়া হয়েছে এবং বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে অর্থাৎ মাঝখানে তীর চিহ্ন দেওয়া হয়েছে। এর ফলে যে উৎপাদটা তৈরি হলো, উৎপাদ কিন্তু এখানে দুইটা তৈরি হয়েছে, অর্থাৎ জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এই কারণে দুইটা উৎপাদের মাঝখানে যোগচিহ্ন দেওয়া হয়েছে। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা আমরা যখন রাসায়নিক বিক্রিয়া লিখব, তো এই রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম আমাদের জানতে হবে। 1 নম্বরে বলা হয়েছে যে গণিতে যেমন সমীকরণের মাঝে একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়, আমরা যখন গণিতের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বীজগণিতে বলো অথবা পাটিগণিতে বলো, আমরা যখন করতে যাই অঙ্ক, তখন দেখা যাবে যে সমাধানের অঙ্ক যদি তুমি করতে যাও তাহলে দুই পাশে তোমাকে সমান চিহ্ন দিতে হচ্ছে। তেমনি কোনো বিক্রিয়ার বিক্রিয়ক, আমরা জানি যে বিক্রিয়কগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই বিক্রিয়ক পদার্থগুলো থাকে বাম পাশে। তাহলে এই পাশে আছে বিক্রিয়ক দুটি পদার্থ, একটা হাইড্রোজেন আর একটি অক্সিজেন, এবং উৎপাদ থাকে ডান পাশে। এবং উৎপাদ ডান পাশে লিখে তাদের মাঝে একটি সমান চিহ্ন বা তীর চিহ্ন বসাতে হয়। লক্ষ্য করো, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি হয়েছে, এবং এখানে যেটা দেখানো হয়েছে তীর চিহ্ন, যেহেতু সমতাকরণ করা হয়নি বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে, তাই তীর চিহ্ন দেওয়া হয়েছে। যদি সমতাকরণ করা হতো তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিতাম। এরপর আসো 2 নম্বরে বলা হয়েছে বিক্রিয়কসমূহ এবং উৎপাদসমূহকে রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়। অর্থাৎ এখানে একটা বিক্রিয়া দেখানো হয়েছে যে ম্যাগনেসিয়াম, সেই ম্যাগনেসিয়ামের প্রতীক Mg। এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সংকেত HCl। এর ফলে তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেটা যৌগ গঠনের সময় যোজনী বিনিময় করবে, ইতিমধ্যে তোমরা জেনেছো। তাহলে এখানে কি হলো, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হলো আর হাইড্রোজেন। এ কথাটাই বলা হয়েছে যে বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হয়। এই যে বিক্রিয়ক, সেই বিক্রিয়কে কিন্তু একাধিক বিক্রিয়ক রয়েছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম একটা বিক্রিয়ক পদার্থ, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা বিক্রিয়ক পদার্থ, তাই দুইটা বিক্রিয়কের মাঝে যোগ চিহ্ন দেওয়া হয়েছে। এবং এর ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যে বিক্রিয়াজাত পদার্থ দুইটা তৈরি হয়েছে, সেই বিক্রিয়াজাত পদার্থগুলোর মাঝে যোগ চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন তৈরি হয়েছে। এর পরের নিয়মটা যদি আমরা দেখি, যে প্রক্রিয়ায় সমীকরণের বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এবং ডান পাশের ওই একই মৌলের পরমাণু সংখ্যা পরস্পর সমান করা হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতা বলা হয়। আমরা এখানে যদি বিক্রিয়াটা দেখি, যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এর ফলে তৈরি হলো পানি। এখন আমরা যদি এখানে পরমাণু সংখ্যাটা দেখি, অর্থাৎ প্রথমে ছিল হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এর ফলে তৈরি হলো পানি। এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে হাইড্রোজেনের পরমাণু রয়েছে দুইটা, কিন্তু অক্সিজেনের পরমাণু রয়েছে একটি। তাই সমতাকরণের জন্য আমাদের যেটা করতে হবে, যে এই পাশে বিক্রিয়কে রয়েছে অক্সিজেন দুইটি, এ কারণে আমরা কি করব, এই যে পানির অণু, সেই সামনে আমরা 2 বসাবো, এই 2। এরপর আমরা দেখব যে ডান পাশে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কয়টি হলো। ডান পাশে হলো 4টি, কিন্তু বাম পাশে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 2টি, এই কারণে হাইড্রোজেনের সামনে 2 হবে। এখন যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে যখন সমতাকরণ করা হবে, সমতাকরণের পরে আমরা সমান চিহ্ন দিতে পারবো। আর যদি সমতাকরণ করা না হয় তাহলে আমরা সমান চিহ্ন দিতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের
তীর চিহ্ন বসাতে হবে। তো এখানে দুইটাই যেহেতু সমতাকরণ করা হয়েছে, তাই সমতাকরণের পরেও তীর চিহ্ন রাখা যাবে। এখন আমরা যদি বিক্রিয়ক এবং উৎপাদের দিকে মোট পরমাণুর সংখ্যাটা বের করি, তাহলে কিভাবে করতে হবে লক্ষ্য করো। এখানে হাইড্রোজেনের পরমাণু রয়েছে 2টি, এখানে হচ্ছে 2 তার অনুসংখ্যা, তাহলে 2 গুণন 2। এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা 2টি, সামনে কিছু নাই মানে এখানে 1, তাহলে 1 গুণন 2। ডান পাশে যদি আমরা পরমাণু সংখ্যা হিসাব করি, তাহলে এই 2টা হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটার সঙ্গেই রয়েছে, অর্থাৎ ইনটু অবস্থায় রয়েছে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই 2টা রেখে, তাহলে হাইড্রোজেনে এখানে পরমাণু সংখ্যা কয়টি, 2টি, আর অক্সিজেনে কিছু নাই মানে 1। এরপর এদিকে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হলো 4, অক্সিজেনের পরমাণু সংখ্যা 2। ডান পাশে যদি আমরা গুণন করি, তাহলে দেখা যাবে এ পাশেও 6, বাম পাশেও 6। সুতরাং আমরা বলতে পারি বিক্রিয়ার আগের পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়ার পরের পরমাণুর সংখ্যা সমান। এই যে বিক্রিয়ার আগের পরমাণুর সংখ্যা এবং পরের পরমাণু সংখ্যা সমান হলো, এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতা। এরপরের নিয়মটা লক্ষ্য করি। বলা হয়েছে কখনো কখনো বিক্রিয়ার সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়। অনেক সময় দেখা যায় যে তোমরা যখন বিক্রিয়া করো তখন সমতাকরণ করো না, সমতাকরণ না করেও তুমি তীর চিহ্ন দিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমতাকরণ না করে সেক্ষেত্রে তুমি সমান চিহ্ন দিতে পারবে না। এ কথাটাই বলা হয়েছে যে কখনো কখনো বিক্রিয়ার সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়, তখন সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন ব্যবহার করতে হয়। এরপর লক্ষ্য করো, বলা হয়েছে অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করেও রাসায়নিক সমীকরণ লেখা হয়। অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করে রাসায়নিক সমীকরণ লেখা হয়। সেটা কি, বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে প্রকাশ করা হয়। এক্ষেত্রে কোনো পদার্থ যদি কঠিন হয় তাহলে তার ইংরেজি সলিড, যেটাকে আমরা কি করব, এই বিক্রিয়ক অথবা উৎপাদের যে ভৌত অবস্থা সেই সলিড, কঠিন হলে তরল যদি হয় তাহলে লিকুইড, যেটাকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব প্রথম বর্ণটা। এরপর বলা হয়েছে গ্যাসীয় যদি হয় কোনো পদার্থ তাহলে গ্যাস, যেটাকে জি দ্বারা প্রকাশ করা হবে। এরপর কোনো পদার্থ যদি পানিতে দ্রবীভূত থাকে তাহলে সেইটাকে বলা হবে জলীয় দ্রবণ, অর্থাৎ অ্যাকুয়াস সলিউশন। এটাকে সংক্ষেপে লেখা হয় AQ দ্বারা। এখানে লক্ষ্য করো বিক্রিয়াটি যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, তাহলে হাইড্রোজেন এখানে গ্যাস, অক্সিজেনও এখানে গ্যাস। এখন হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে এই যে পানি তৈরি করলো, সেই পানিটা হচ্ছে লিকুইড, যেটাকে সংক্ষেপে এল দ্বারা প্রকাশ করা হয়। এরপর 6 নম্বরে বলা হয়েছে যে তবে যদি কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু তাপ শোষিত হয় তা সমীকরণে দেখাতে হয়, তবে সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার সমতা করতে হবে। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হলো বা কতটুকু তাপ শোষিত হলো, সেটা যদি একটা সমীকরণে দেখাতে হয় তবে সেই সমীকরণের অবশ্যই সমতা বিধান করতে হবে। আমরা এখানে একটা বিক্রিয়া লক্ষ্য করি যে ম্যাগনেসিয়াম নাইট্রেট। এই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এই যে ম্যাগনেসিয়াম নাইট্রেট, এই ম্যাগনেসিয়াম নাইট্রেট হচ্ছে সলিড। একে যদি তাপ প্রদান করা হয় তাহলে তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, সেই ম্যাগনেসিয়াম অক্সাইডটা সলিড। এরপর তৈরি হবে নাইট্রোজেন ডাই অক্সাইড। এই নাইট্রোজেন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস এবং তৈরি হয় অক্সিজেন, যেটা গ্যাস। এখন লক্ষ্য করো, বলা হয়েছে যে তাপ প্রদান করলে
অর্থাৎ তাপ উৎপন্ন হলে বা তাপ শোষিত হলে যে সমতাটা করতে হবে, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এখানে ছিল নাইট্রোজেন 2, এদিকে যদি আমরা সমতা করি তাহলে দেখা যাবে যে এই নাইট্রোজেন ডাই অক্সাইড তার আগে 4, এরপরে এই ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। আমরা এই পাশে যদি অক্সিজেনের সমতা করি তাহলে দেখা যাবে যে এদিকে অক্সিজেন হচ্ছে 8টা, এখানে অক্সিজেন 1টা, এখানে 2টা। ঠিক এ পাশেও কিন্তু আমরা যদি ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন দেখি তাহলে দুই পাশের কিন্তু পরমাণু সংখ্যা সমান রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অবশ্যই সমতাটা করতে হবে। আজ এ পর্যন্তই।